সর্বপ্রথম আমি একটা জিনিস বলবো যে মোহাম্মদ ইউনূস একটা গেট কিপারের কাজ করছে। ইন আ ওয়ে, যেরকম করে উনি যখন পাওয়ারে আসলেন তারপরের থেকেই মানে কোন সর্বদিকটাকে ঠিক করে চলবো, ভারতকে সরিয়ে দেবো, এরকম একটা মনোবৃত্তি নিয়ে শুরু করেছিলেন। কিন্তু যেরকম 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 এগোতে থাকলো, তারপরে এখন ভারত পাকিস্তান যেটা হলো, তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে উনি যেটা কিছুদিন আগে বলেছিলেন এবং এখনের স্টেটমেন্টের মধ্যে একটা তফাৎ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারতের যে নর্থ ইস্টটাকে শুধুমাত্র পূর্বাঞ্চল বলে কিন্তু চালিয়ে দিচ্ছে। একদম ভারত শব্দটাকে উচ্চারণ করছেন, ভারতের পূর্বাঞ্চল তিনি বলছেন না, তিনি শুধু বলছেন সেভেন সিস্টার্স পূর্বাঞ্চল। হ্যাঁ, তো এটা এই জিনিসটা খুব একটা কমিউনিকেশন ডিপ্লোমেসির মধ্যে বলা যায় আসে, যেটার মধ্যে এমন করে তিনি করেছেন, যেরকম আপনি বললেন শুরুতে, যে যেই মৌলবাদীরা বাংলাদেশে আছে তাদেরকে যদি ওই ভারত শব্দটা উনি যদি ঢোকাতেন তাহলে কিন্তু ঝামেলায় পড়তেন। ওদিকটাও ঠিক রাখলেন, আবার এদিকে দেখাচ্ছেন যে দেখুন এটাতে চায়না, এই আমাদের ভারতের নর্থ ইস্টার্ন স্টেট এবং বাংলাদেশ সবাই এটাতে মানে হাইড্রো পাওয়ার আছে, আমাদের হেলথ কেয়ার আছে, ট্রান্সপোর্টেশন, সব দিক দিয়ে এটা মানে ভারত দিকে এগোবে। কিন্তু কথাটা হচ্ছে খুব খুব সুন্দর ডিপ্লোমেসি দিয়ে কিন্তু খেলাটা খেলেছেন, বিশেষ করে কমিউনিকেশন ডিপ্লোমেসি দিয়ে। আর এটা আমি বলবো চায়নার দিকে কিছুটা বেশি অংশ রেখে দিয়েছে, যার জন্য ফর এক্সাম্পল উনি কয়েকদিন আগে একটি রিভার কনজারভেশন প্রজেক্টও চিকেন নেক করিডোরের কাছেই চায়নাকে উনি বলেছেন যে আপনারা এসে ইনভেস্ট করুন। ওনারা চাইছে এই লালমনিরহাট এয়ারপোর্ট থেকে শুরু করে কনজারভেশন প্রজেক্ট থেকে শুরু করে চিকেন নেকের কাছাকাছি যতটা পারে চায়নার ইনভেস্টমেন্টটা ঢোকাবে। এটাতে কিন্তু বাংলাদেশ টাকা দিচ্ছে না। চায়নার ইনভেস্টমেন্ট এবং ইনফ্লুয়েন্সও বটে, ইনফ্লুয়েন্সও অটোমেটিক্যালি, কারণ যদি কেউ টাকা ঢালে তার তো ইনফ্লুয়েন্সটা থাকবেই সেখানে। তো চায়না এমন ভাবে জিনিসটাকে, ওরা চায়নাকে প্রজেক্ট করতে যাচ্ছে যে মানে এই জায়গাগুলো, আর চায়নাও এটাতে লাফাবে, কারণ চায়না বলবে এই জায়গাগুলো তো আমাদের চাই। একটা হচ্ছে এয়ারপোর্ট, তারপরে এই ধরনের যদি ওয়াটার কনজারভেশন, রিভার কনজারভেশন প্রজেক্ট এসে যায়, তাহলে এই ধরনের জিনিসগুলো ওদের কাছে মানে সব দিক দিয়ে কিন্তু লাভবান হবে চায়নার কাছে, এবং এটাতে ভারতকে একটু হলেও অস্থিরতার দিকে নিয়ে যেতে পারবে। সুতরাং ইউনিস এই জায়গাটায় কিন্তু মানে খুব মানে কি বলবো ফাইন রোপে খেলেছেন। কিন্তু একেবারে ওই এক তো ভারতের সেভেন সিস্টার্স এর পার্টটা, এবং দ্বিতীয় চায়নাকেও খুশি করা। এবং আমি একটু তোমাকে থামাই, আমি এই জায়গায় শহীদুলকে নিয়ে আসবো। বাংলাদেশের মধ্যে শহীদুল এমন কিছু সেকশন রয়েছে, বিশেষ করে যারা উগ্রবাদী, সন্ত্রাসবাদী কর্মে লিপ্ত, সেটাকে ইন্ধন দিচ্ছেন। হাসিনা সরকারের পতনের পরপরই আমরা দেখলাম এমন কিছু সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হলো যেখানে বলা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের কনসেপ্ট, সেটাকে ছড়িয়ে দেওয়া হলো। এবং সেটার মধ্যে কিন্তু দেখানো হচ্ছিল সেই ম্যাপে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশের অনেকটা অংশ ওটার মধ্যে রয়েছে। এটাকে সুকৌশলে সেই যারা মৌলবাদী বা সন্ত্রাসবাদী কার্যের সাথে লিপ্ত তাদেরকে কোথাও প্যান্ডার করতেই কি বারবার শুধু সেভেন সিস্টার্স এর রেফারেন্স মোহাম্মদ ইউনূস টানছেন, কিন্তু কিছুতেই ভারতের ভূখণ্ড রেফারেন্সটা আনছেন না। তিনি ভারতের সেভেন সিস্টার্স বলছেন না, শুধু বলছেন সেভেন সিস্টার্স। ধন্যবাদ। আসলে 5 আগস্টের পর, অর্থাৎ 2024 সালের 5 আগস্ট যে জঙ্গি হামলা বাংলাদেশের উপরে ঘটেছে, এটি আমি জঙ্গি হামলাই বলি, বারবারই বলি, আগেও বলেছি, এখনো বলছি। এই জঙ্গি হামলার সাথে যারা সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল, এরা মূলত বাংলাদেশের দীর্ঘদিন আইএসআই এর এজেন্ট, অর্থাৎ পাকিস্তান গোয়েন্দা সংস্থার হয়ে এই সংগঠনগুলো বাংলাদেশে কাজ করে। বিশেষ করে জামাতি ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং বাংলাদেশে যে গণহত্যা, জেনোসাইড এবং রেপ হয়েছিল 71 সালে, তার নেতৃত্ব কিন্তু দিয়েছিল এই জামাত ইসলাম। এবং মুক্তিযুদ্ধের পর তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েই কিন্তু তারা বাংলাদেশে ভারত বিদ্বেষী একটি পথ চলা শুরু করে, এবং সেই ধারাবাহিকতা কিন্তু অক্ষুণ্ণ ছিল। সেটি শেখ হাসিনা সরকারের আমলেও যে নির্মূল করতে পেরেছিলেন তিনি, সেটি বলার সুযোগ নেই। তারা যেহেতু রাজনীতিতে ছিলেন, উনি মাত্র যেদিন ক্ষমতাচ্যুত হলেন তার একদিন আগে এই জামাত ইসলামের ছাত্র সংগঠনকে তিনি করেছিলেন, তার রাজনীতিতে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে
তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে ভারত বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা বাংলাদেশে পাকাপোক্ত করেছিল এবং সেই বিষয়টিকে সামনে এনেই কিন্তু তারা জুলাই আগস্ট সন্ত্রাস করে বাংলাদেশে তাদের যে রাজত্ব সেটি কায়েম করতে সক্ষম হয়েছিল। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে জুলাই আগস্টে ছিল একটি ষড়যন্ত্র, এটি কোন রকম ছাত্র আন্দোলন বা গণঅভ্যুত্থান ছিল না, তখন ডক্টর ইউনূসের পিছন থেকে সাধারণ মানুষ যারা এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছিল তারা সরে যাচ্ছে। তো এখনই যে ভারত বিদ্বেষী যে বিদ্বেষিতা, সেটিকে সামনে এনেই মূলত ইউনূস সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এবং এই জঙ্গি গোষ্ঠী, অশিক্ষিত মূর্খ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদের কোনো ধর্ম জ্ঞানের বাইরে যাদের কোনো জ্ঞান নেই, যাদের ভৌগোলিক জ্ঞান নেই, যাদের বৈজ্ঞানিক ধারণা নেই, যারা এগুলোতে বিশ্বাস করে না, সেই ধর্মীয় গোষ্ঠীকেই মূলত সামনে শিক্ষিত বা মাদ্রাসার যারা স্টুডেন্ট শিক্ষক আছেন, এই টাইপের লোকজনকে নিয়ে তারা কাঁদছে। যে কারণে সে বারবার বলছে 7 সিস্টার, এবং সে কিন্তু গতকাল যে বলেছে নেপাল 7 সিস্টারের কথা, যে গতকাল আবার রিপিট করেছে, সেটা কিন্তু আইএসআই এর একটি পরিকল্পনা। আইএসআই চাই যে চট্টগ্রামের যে বন্দরটি, এটি ব্যবহার করে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সময়ে নর্থ ইস্টের উন্নয়নের জন্য একটি চুক্তি করা হয়েছিল, তাদের মালামাল পরিবহনের জন্য বিশেষ করে। এবং ভারত তাদের নিজস্ব টাকায়, তুমি জেনে থাকবে যে আখাউড়া বন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তা তৈরি করতে শুরু করেছিল, এবং সেই রাস্তাটা কিন্তু এখন স্থগিত আছে। রেল লাইনটা অনেকটা হয়ে গেছিল, কিন্তু রাস্তাটা এখনো হয়নি, সড়ক পথ যেটি। তো আজকে সেই প্রজেক্ট গুলোকে বন্ধ করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে। তো তাদের সামনে যে শক্তি, পাকিস্তানের তো টাকা নেই, তারা চায়নাকে সামনে তুলে আনছে। এবং ডক্টর ইউনূসের তো আসলে কোনো ইস্যু নেই, সে তার সামনে একটা ইস্যু, সেটা হচ্ছে ক্ষমতায় থাকা, যে কোনো ভাবে যে কোনো কায়দায় ক্ষমতায় থাকা। এবং তার পিছনে সাধারণ মানুষ নেই, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক নেই, বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু তারা কেউ নেই। সে এখন তার সামনে জঙ্গি চায়না আর পাকিস্তান, এই যে যে বিষয়গুলো, সেগুলো এই যে নেক্সাসটা, মানে এই যে পাকিস্তান আর চায়না আর বাংলাদেশের একটা নেক্সাস তৈরি হয়েছে, এবং কোথাও গিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতকে একটু বিব্রত করা, মানে এমন একটা সময়, এবং সময়টা খুব ইম্পর্টেন্ট। অয়নজিৎ দাকে আমি আবার আলোচনায় ফিরিয়ে আনতে চাই যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। এমন একটা সময় যখন ভারত এবং পাকিস্তানের মধ্যেই চূড়ান্ত সীমান্তেই চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যেখানে ভারত পাকিস্তানের ঘরে ঢুকে আক্রমণ করছে এবং আমেরিকাও এমব্রয়েলড হয়ে যাচ্ছে, সেই সময় এই ধরনের মন্তব্য করা। এবং খুব মজার বিষয় হলো যে মার্চ মাসে তিনি মন্তব্য করলেন, এপ্রিল মাসে মোদির সাথে দেখা হওয়া সত্ত্বেও আবার মে মাসে তিনি একই মন্তব্য করছেন। কোথাও গিয়ে যেটা শহীদুল বলছে যে জনসমর্থন কম, এবং তিনি তার কাছে বারবার এটা জানতে